সম্প্রতি মুক্তি পেয়েছে মালায়ালাম মুভি রিমেক যার নাম মিসেস। একটা বিয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে আর যা একজনের জীবনকে ওলটপালট করে ফেলতে পারে, এরকমই বাস্তব শিক্ষণীয় বিষয় নিয়ে এই সিনেমাটি। এখানে রিচার বিয়ের পর প্রথম দিকে ভালোই কাটছিল, কিন্তু তারপর এমন কি হলো যে চঞ্চল রিচা এরকম বদলে গেল? তাহলে দেরি না করে আসুন গল্পটি শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিল্মোফাইল এরিয়ানা। সিনেমার শুরুতে আমরা রিচা নামে একটি মেয়েকে দেখি, যে নাচতে খুব পছন্দ করে এবং তার একটি নাচের গ্রুপও রয়েছে। নাচ তার প্যাশন এবং সে এতেই তার কেরিয়ার করতে চায়। কিন্তু রিচার পরিবার তার বিয়ে দিতে চায়। তখন দিবাকর নামে একজন ডাক্তারের প্রস্তাবও তার জন্য পাওয়া যায়। দিবাকর তার পরিবারের সাথে রিচাকে দেখতে আসে। তারা দুজনে একা কথা বলে এবং রিচা দিবাকরকে পছন্দ করে। দিবাকরও বিয়ের জন্য হ্যাঁ বলে। তারপর কয়েকদিনের মধ্যেই তারা দুজনে বিয়ে করে। বিয়ের পর রিচা তার শ্বশুরবাড়ির জীবনযাত্রা সম্পর্কে জানতে পারে, যেখানে তার শাশুড়ি খাবার রান্না করতে পছন্দ করত আর তার শ্বশুর মিক্সিতে রান্না করা খাবার খেতে পছন্দ করতেন না। তাই রান্নার জন্য একটি শিলনোড়া ব্যবহার করা হতো। রিচার শাশুড়ি ভোর 4টেই অ্যালার্ম সেট করত। আর সে দেখতে পায় যে তার শাশুড়ি এত সকালে উঠে ঘরের সমস্ত কাজ করে। বাড়িতে একজন কাজের মেয়েও আছে, কিন্তু সে দেরি করে। তাই তার শাশুড়ি আগে ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে নেয়। এসব দেখে তার খারাপ লাগে। এবং একই সাথে তার স্বামী শ্বশুর নিজেদের কাজ করতে মোটেও অভ্যস্ত ছিল না। তার শাশুড়ি তাদের সব কাজ করত। একইভাবে রিচাও রান্নাঘরে কাজ করত এবং তারপর দিবাকর তাকে ডাকে আর পরার জন্য কাপড় চায়, যার অর্থ তারা নিজেরা নিজেদের কাপড়ও বের করে নিতে পারে না। রিচা এই কথা শুনে খুব অবাক হয়ে যায় যে দিবাকর স্নান করার পর তার কাপড়ও নিজে নেয় না। তাকে রান্নাঘর থেকে ছুটে এসে দিতে হয়, যে কাপড় তার সামনেই আছে। এবং এরপর রিচা তার শাশুড়িকে সাহায্য করার জন্য রান্নাঘরে যায়। সে দেখে যে সে বাড়িতে প্রথমে দিবাকর এবং তার বাবা খেয়ে নিত। তাদের চলে যাওয়ার পর তার শাশুড়ি একাই খেত এবং তাদের কাজের মেয়েও কয়েকদিন ধরে কাজে আসছিল না, যার কারণে তাকে বাসনপত্র ঝাড়ু দেওয়া এবং অন্য সবকিছু কাজ করতে হতো। রিচার এই সমস্ত কাজ করা খুব পছন্দ ছিল না, কিন্তু তবুও কাউকে কিছু না বলে সে সবকিছুই করত। এরপরে আমরা দেখতে পাই যে রিচার শাশুড়ির কাছে তার মেয়ের ফোন আসে, যে প্রেগনেন্ট ছিল। তাই সে চায় তার মা কয়েকদিনের জন্য তার বাড়িতে আসুক। এবং তারপরের দিন থেকে রিচার শাশুড়ি তার মেয়ের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করে। তার শাশুড়ি রিচার সাথে মিলে তার মেয়ের জন্য অনেক খাবার বানায় এবং সব প্রস্তুতি নেওয়ার পর তার মেয়ের কাছে যায়। আর তার পরের দিন থেকে রিচাকে সব কাজ করতে হয়। বাড়িতে একমাত্র রিচাই কাজ করার জন্য ছিল। সে ভোর 4টেই ঘুম থেকে উঠে সকালের খাবার বানাতে থাকে। রিচা শিলনোড়া দিয়ে কাজ করতে জানতো না, তাই সে খুব চেষ্টা করে, কিন্তু এর ফলে তার কাজে দেরি হয়ে যায়। তাই সে এবার মিক্সি ব্যবহার করে। এবং যখন তার শ্বশুর একথা জানতে পারে, তখন সে রেগে যায় আর চাটনিও খায় না। আর ওই চাটনি ফেলতে হয়। আর তারপর সে দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু এবার রিচা প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করে। দুপুরের খাবারের জন্য সে অনেক কিছু রান্না করেছিল। রিচা খুব এক্সাইটেড ছিল যে সে তাদের সবাইকে জিজ্ঞাসা করবে যে খাবার কেমন হয়েছে। এবং যখন রিচা এ বিষয়ে জিজ্ঞাসা করে, তখন তার শ্বশুর বলতে শুরু করে যে এটা কি ধরনের খাবার, কেউ কি কখনো বিরিয়ানি কুকারে রান্না করে? সব তো গলে গেছে। এইসব শুনে রিচা খুব কষ্ট পায় এবং এ কারণে সে দিবাকরের কাছে টিফিনও পৌঁছে দিতে পারে না। সন্ধ্যায় দিবাকর যখন বাড়িতে আসে, তখন সে রিচাকে অনেক বকাবকি করে। রিচার প্রতি তার আচরণ এমন ছিল যেন রিচা তার কাছে প্রয়োজন মাত্র। রিচার প্রতি দিবাকরের চোখে কোনো ভালোবাসাই ছিল না। আর এইসবের জন্য রিচা খুব অস্থির হয়ে পড়ে। পরের দিন রিচা আবার তার শ্বশুর যে ধরনের বিরিয়ানি বলেছিল, ঠিক সেই ধরনের বিরিয়ানি বানায়। কিন্তু তাতেও তার শ্বশুর তার নাম করে না, বরং বলে নুন কম হয়েছে। এসব শুনে রিচার খুব খারাপ লাগে, কারণ সে যাই বানায় তাদের তা পছন্দ হয় না। সে বুঝতে পারছিল না কি করবে। পরের দিন থেকে রিচার শরীর অসুস্থ হয়। আর দিবাকর যখন একথা জানতে পারে, তখন সে তাকে রান্নাঘর যেতে বারণ করে আর ঘরে থাকতে বলে। তারপর রিচা তার ঘরে বিশ্রাম নিতে শুরু করে। এবং তারপর একজন কাজের মেয়ে তাদের বাড়িতে আসে, যে ঘরের সমস্ত কাজ করতে শুরু করে। সে বলে যে তার শ্বশুর কোনো কাজ পছন্দ করে না, সবসময় দোষ খুঁজে পান। রিচা তাকে জিজ্ঞাসা করে কেন অন্য লোকেরা এখানে কাজ করে না। সে বলে যে তার শ্বশুর জাতপাতের উপর অনেক বিশ্বাস করে, তাই কেউ এখানে কাজ করতে চায় না। কিন্তু রিচা তাকে বলে যে সে এইসব জিনিসে বিশ্বাস করে না। আর সে তার পুরোনো নাচের ভিডিও দেখতে শুরু করে। আর পুরোনো দিনের কথা মনে পড়ে। তারপর সে ভাবে যে সে একজন নাচের টিচার হবে, কারণ সে নাচ খুব পছন্দ করত এবং হয়তো এইসব করে সে নিজেকে খুশি রাখতে পারবে। এখানে আমরা দেখতে পাই রিচার স্বামী আর তার শ্বশুর রিচা সুস্থ হয়ে কাজে ফিরে আসার জন্য অপেক্ষা করে আছে, কারণ তাদের কাজের মেয়ের কাজ পছন্দ হচ্ছে না। আর তাকে এত অর্ডারও করতে পারছে না। এভাবে ৫ দিন কেটে যায় এবং রিচা আবার কাজে ফিরে আসে। সে রান্নাঘরে গিয়ে দেখে যে বেসিনে জল জমছে আর নিচের পাইপে লিক করছে। সে দিবাকরকে একথা বলে, কিন্তু সে তার দিকে কোনো গুরুত্ব দেয় না। বেসিন সম্পূর্ণ জলে ভরে গিয়েছিল এবং রিচার কাজ করতে অনেক অসুবিধা হচ্ছিল, কিন্তু সবাই তাকে উপেক্ষা করছিল। তারপর রিচা তার মাকে ফোন করে এবং তার মা জিজ্ঞাসা করে শরীর কেমন আছে। রিচা বলে যে সারাদিন সে এভাবেই কাজ করে কাটায়, অথচ কেউ তার কাজ পছন্দ করে না। তার মা বলে যে তাকে এভাবেই বাঁচতে হবে, ধীরে ধীরে তুমি এতে অভ্যস্ত হয়ে যাবে। যদিও রিচা তার মা থেকে আশা করেছিল যে হয়তো সে তার হয়ে কিছু বলবে, কিন্তু তা হলো না। এবং তারপর রিচা ফোন কেটে দেয়।
পরের দিন যখন রিচার স্বামী এবং শ্বশুর একসাথে খেতে বসেছিল, রিচা তাদের সাথে তার চাকরির কথা বলে। এতে দিবাকর বলে যে এখন আমাদেরও বাচ্চা নিতে হবে এবং এই অবস্থায় তোমার চাকরি করা ঠিক হবে না, এবং আমি তো সবকিছু করছি, তোমার টাকার দরকার কেন? তার শ্বশুরও সম্মতি দিয়ে বলে কেন সে বাইরে গিয়ে চাকরি করবে। আর তারপর সে বলতে শুরু করলো যে তার ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া ঠিক হচ্ছে না, বরং হাত দিয়ে ধুতে। রিচা এইসব শুনে বেশ অবাক হয়ে গেল। রাতে রিচা দিবাকরকে বলে যে সে মনে করে যে সে তাকে ভালোবাসে না, কেবল তার প্রয়োজন বলে মনে হয়, এবং তারা দুজনে অনেক ঝগড়া করে। দিবাকর তাকে বলে যে তুমি কখনো আয়নায় তোমার মুখ দেখেছো? তোমার কাছ থেকে তো রান্নাঘরেও দুর্গন্ধ আসে। পরের দিন রিচার শ্বশুরের বন্ধু আসে। সে ঠিক তার শ্বশুরের মতোই ছিল। সেও তাকে অর্ডার দিতে শুরু করে। রিচা তাকে জিজ্ঞাসা করে যে সে কি খেতে চায়। সে তাকে তার পছন্দের জিনিস বলে। যখন রিচা তার জন্য রান্না করে, সে তা মোটেও পছন্দ করে না। এমনকি রিচার চাও তার পছন্দ হয় না। তারপর সে বলে যে আজ সে মটন খেতে চায়, তাই রিচাকে আবার খাবার রান্না করতে হবে। এইসব করার সময় তার খুব রাগ আর অসহায় মনে হচ্ছিল। সে কারো কাছে তার রাগ প্রকাশ করে না। তার জীবন একরকম এই রান্নাঘরেই কেটে যাচ্ছিল। রিচা বারবার দিবাকরের সাথে পাইপলাইনের কথা বলতো, কিন্তু তাকে একদমই গুরুত্ব দেওয়া হচ্ছিল না। আর এখন রিচা কারবা চৌথের জন্য উপবাস করছিল। এটি ছিল তার প্রথম কারবা চৌথ। তাই দিবাকরের মাসি তাকে সাহায্য করতে তাদের বাড়ি আসে। আজ তার উপবাস ছিল, যেখানে বাড়ির অন্য সদস্যদের জন্য তাকে খাবার রান্না করতে হয়, এবং তার মাসিও অসুস্থ। তার কাছ থেকে তার মাসিও তাকে বকাঝকা করতে শুরু করে এবং বলে যে আজকালের মেয়েরা কাজ করতে জানে না। রিচা সারাদিন খিদে থাকার পরেও কাজ করছিল, এবং সন্ধ্যায় দিবাকর যখন বাড়ি ফিরে আসে, তখন সে রিচাকে তার পুরোনো নাচের ভিডিওগুলো ডিলিট করতে বলে। কিন্তু এই কথা শুনে রিচা তা করতে চায় না। সে বলে এগুলো তার বিয়ের আগের ভিডিও, এখনকারও নয়। আর এসব নিয়ে দিবাকর আগে থেকেই জানতো, কিন্তু দিবাকর তাকে হুমকি দিতে শুরু করে যে সে যদি এই ভিডিওগুলি ডিলিট না করে, তবে সে তাকে এই বাড়িতে থাকতে দেবে না। রিচা বলে তার যা ইচ্ছে তাই করতে, কিন্তু সে ভিডিও ডিলিট করতে রাজি নয়। একথা শুনে দিবাকরও রাগ করে সেখান থেকে চলে যায়, এবং তারপর দুজনেই পরিবারের সদস্যদের সামনে কারবা চৌথের আচার অনুষ্ঠান সম্পন্ন করে। পরের দিন দিবাকরের মাসিও তার বাড়ি চলে যায়। কয়েকদিন পর দিবাকরের বাবার জন্মদিন ছিল, এবং তাদের বাড়িতে অনেক লোককে নিমন্ত্রণ করেছিল। সবাই সেখানে পার্টি করে, আর রিচাকে একাই তাদের সকলের জন্য খাবার রান্না করতে বলে। রিচা এইসব দেখে খুবই বিরক্ত ছিল। তাদের কাছে মনে হয়েছিল যেন তারা রিচাকে ভাড়া করেছে। তাই সবাই একে একে এসে নিজের মতো অর্ডার দেয়। আর দিবাকর তার কাছে এসে চিৎকার করে, কারণ এখনো তার ভিডিওগুলো ডিলিট করেনি। সে তাকে বলে যে তার ভিডিওগুলো ডিলিট করে বাইরে সবার জন্য ড্রিঙ্ক নিয়ে আসতে, নাহলে তার জন্য ভালো হবে না। এইসবে রিচা ভীষণ রেগে যাচ্ছিল। সেই সময় বেসিন থেকে জল পড়ার জন্য নিচে একটি বালতি রাখা ছিল, আর সেই বালতিতে পাইপের নোংরা জল ভরেছিল। এখন সে রাগে ওই জল গ্লাসে ভরে ট্রেতে সাজিয়ে রাখে, আর প্রচন্ড রাগ নিয়ে ট্রেটা বাইরে টেবিলে রেখে আসে। আর যখন দিবাকর এটা জানতে পারে, তখন সে রেগে রান্নাঘরে রিচার কাছে আসে এবং তার উপর চিৎকার করতে শুরু করে। তার পেছনে তার শ্বশুরও আসে, কিন্তু রিচা সেই নোংরা জলের বালতি দিবাকরের উপর ছুঁড়ে দেয়। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গাড়ি নিয়ে তার বাবা মায়ের বাড়িতে চলে আসে, এবং তারপর সে তার বাবা মাকে সবকিছু বলে। তার মা বলে যে এত ছোটখাটো বিষয়ে তোমার বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। চলো আমি গিয়ে তোমার হয়ে ক্ষমা চাইবো। কিন্তু রিচা তা করবে না। তারপর রিচার ভাই সেখানে আসে। রিচার মা বলে যে অনেক হয়েছে, এবার যাও, তোমার জন্য আর ভাইয়ের জন্য জল নিয়ে এসো। রিচার এই কথা শুনে তখনই মাথায় রক্ত উঠে যায়। সে বলে আমি দিতে পারবো না। আমার ভাই কি নিজের হাতে জল খেতে পারে না? ওর কি নিজের হাত পা নেই? সে বলে যে তার মায়ের মতো লোকদের কারণেই তাদের বাচ্চারা এমন অভ্যাস শেখে, আর তারা বড় হয়ে স্ত্রী নয়, বরং 24 ঘন্টা সার্ভিস হিসেবে এরকম কাজের লোক চায়। সবাই ভাবে তারা কি চায়, কেউ ভাবে না যে সে কি চায়। এবং এখান থেকে কয়েকদিন পরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে দিবাকর আবার বিয়ে করেছে, আর এখনো এই মেয়েটি সেভাবে কাজ করছে যেভাবে রিচাকে কাজ করাতো। তার পরিবারের সকল সদস্যরা তার সাথে একই আচরণ করছে যেভাবে রিচার সাথে করতো, অর্থাৎ এরা কখনো শুধরাবে না। অন্যদিকে আমরা রিচাকে দেখতে পাই যে আবার তার নিজস্ব ডান্স গ্রুপ শুরু করে, আর নিজের ইচ্ছায় কাজ করছিল, যে কারণে সে খুব খুশি ছিল, আর সে যা করতে চেয়েছিল তাই করছিল। এই সাথে সিনেমাটি শেষ হয়। তবে এই কষ্ট যা রিচাকে পেতে হয়েছিল, তা কেবল রিচারই নয়, দিবাকরের মায়েরও ছিল। কিন্তু সে কখনো কাউকে বলেনি, এবং সারা জীবন চুপচাপ কাজ করে চলেছে। এটি সমাজের সেই দিক যা কেউ কখনো লক্ষ্য করে না, বা কেউ কখনো এ সম্পর্কে কথা বলে না। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগলো তা কমেন্ট করে জানান, এবং এরকম গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।